কলেজ প্রচণ্ড গ্রুপবাজি, কলেজে সব প্রোগ্রামে আমন্ত্রণ করেই ডাকা হতো। ওই উত্তরীয় ফুলের স্তবক কবক দিলে একটা নিজেকে তোমার নেতা মনে হয়। ও তো রাজনীতির লোকই নয়। আমি যা দেখছি সবাই বলছে প্রভাবশালী, আর প্রভাবশালী হলে আমি এরকম থাকতাম। এই বিষয়ে কোনো মতানৈক্য, কোনো ঝামেলা কিছু তৈরি হয়েছে? প্রথম কথা হচ্ছে কোর্টে যাইনি, কোর্টে যাবো না। বাবা হিসেবে কোথাও কি লজ্জিত হচ্ছেন? একটু ঘৃণা এবং লজ্জার বিষয়। কোথাও কি একটা বিতৃষ্ণা, কষ্ট, দুঃখ? কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। আপনি কি প্রকৃত দোষীদের ফাঁসি চাইছেন? আমি তো জাজ নই, যেই শাস্তিটা সেটাই আমি মেনে নেব। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণের শিকার হয়েছেন ছাত্রী। এমন অভিযোগে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে। ছাত্রী তার অভিযোগপত্রেও লিখেছেন, অলিখিত প্রধান ছিলেন ওই ব্যক্তি যিনি এই ঘটনায় মূল অভিযুক্ত। আমার সঙ্গে রয়েছেন মূল অভিযুক্তর বাবা। ছেলে গণধর্ষণের অভিযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কুরুচিকর একটি অভিযোগে মূল অভিযুক্ত। আপনি যখন শুনলেন, কীভাবে ঘটনাটি শুনলেন এবং কী শুনলেন? পরশু দিন রাত্রিরে প্রশাসনের একজন কর্তা ব্যক্তি বাইক নিয়ে এসে এইটা দিলেন। কেননা এখন নিয়ম না কি হয়েছে বিএনএসে, যদি যেই পরিবারে যে কেউ অ্যারেস্ট হলে তার বাড়িতে জানাতে হয়। তো উনি দিয়ে আমায় সাইন করিয়ে নিয়ে গেলেন, আমি নিলাম। আমি খালি বললো যে এটা অ্যারেস্টেড, সাবজেক্ট সম্পর্কে আমি কিছু জানি না। আর তখন উনি সাইন করিয়ে যাওয়ার পরে তারপর থেকে মানে ভোর থেকেই মিডিয়ার মাধ্যমে আমি যতটা জানলাম যে ল কলেজ, মানে যে কলেজ থেকেও কমপ্লিট করেছে এডুকেশন, সেই কলেজের ছাত্রী এই যে ঘটনা, আমি চাইবো না যে এই ধরনের একটা ঘটনার সাথে কেউ যুক্ত হয়ে, যদি যুক্ত থাকে তারা যথোপযুক্ত বিচার ব্যবস্থা যা শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে নেবো। আমি মাথা পেতে নেবো মানে আমার এখানে কোনো কিছু বলার নেই। সাবজুডিসের ওপর পূর্ণ আস্থা আছে আমার, এই জুডিশিয়ারি সিস্টেমের ওপর, আর পুলিশের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আশা করি তদন্ত সঠিক পথেই চলবে। এই মেয়েটি অভিযোগ করছে তাকে হকি স্টিক দিয়ে মারা হয়, তাকে টানা হেঁচড়া করায়, মানে অকথ্য অত্যাচার চালায় আপনার ছেলে। আপনি ছেলের বাবা, মানে যে রেপিস্ট বলা হচ্ছে অনেকেই বলছে সেই অভিযুক্ত যুবকের আপনি বাবা। আপনার ছেলে যতদিন আপনি ছিলেন বা একসঙ্গে থেকেছেন বা কথা বলেছেন, ছেলে এরকম ধরনের, মানে ছেলের মধ্যে দিক চারিত্রিক পরিবর্তনগুলো আসছে কবে থেকে, মানে এরকম কবে থেকে খেয়াল করলেন বা সত্যি কিছু খেয়াল করেছেন কিনা? আমি তো ছোটো থেকে বড় করেছি। ও অ্যাথলেটিক্স, আঁকা এবং তোমার গিটার বাজানো, গান শোনা, এইগুলোর প্রতি প্রচণ্ড মনে। আমি এই ধরনের কখনো দেখিনি। একটা জিনিস ছিল, ওই সোশ্যাল ওয়ার্ক, মানে ডাকলেই চলে যাওয়া। সোশ্যাল ওয়ার্কসে যে কেউ হোক, কেউ এক্সপায়ার করুক বা কেউ করোনার সময় প্রচুর পরিশ্রমও করেছে, আমি যেটা দেখেছি দূর থেকে। তো কিন্তু আমি বরাবরই এই কলেজের জুনিয়র বেশ কিছু ছেলেপুলে আসতো, যে কোনো প্রোগ্রামে ডাকলে চলে যাওয়া এবং সেই প্রোগ্রামকে সাহায্য করা। কলেজের সব প্রোগ্রামে ওকে ডাকা হতো, আমন্ত্রণ করেই ডাকা হতো, চিঠি দিয়ে আমন্ত্রণ করে। এইবার হচ্ছে সে সরস্বতী পুজো হোক, ঈদ হোক, ইফতার হোক, এবার হচ্ছে অন্যান্য আচ্ছা কিছু ও তো কলেজের এখন কেউ নেই, মানে কি যেটা বলছে লিডারশিপ, আর ও বিধায়কও নয়, সাংসদও নয়, আর ক্যাবিনেট মিনিস্টার। ইউনিয়নের তো অলিখিত প্রধান ছিলেন উনি, মানে তার ছবি ঠিক বলছি না আমি, নাম মানে কলেজের দেওয়ালে, পাঁচিলের দেওয়ালে ওই ছেলেটি, আপনার সন্তানের নাম লেখা রয়েছে, তারা হার্টে, মানে এতটাই প্রভাবশালী যে কলেজে দাদার নামে স্লোগান উঠছে, কারণ যার কেউ নেই তার নাকি সেই দাদা রয়েছেন যিনি এরকম করে বেড়াতেন। তা আপনি কিছু টের পেলেন না? মানে আপনি বাবা, আমি প্রথমত বলি, আমি দুবার ওই কলেজে গেছি। প্রথম হচ্ছে যখন ও সিলেক্টেড হয় তখন ওই টাকা দেওয়ার জন্য, আর একবার গেছিলাম ওই গভর্নিং বডি না কিসের একটা চিঠি এসেছিলো ওই পেরেন্টসদের মিটিংয়ে, ওই দুবারই গেছি। তো আমি গিয়ে যা দেখেছি, কলেজ প্রচণ্ড গ্রুপবাজি কীরকম গ্রুপ, ধরো তোমরা চারজন, তোমাদের সাথে তিনজন মেয়ে, তুমি ওই রামের গ্রুপের এগেনস্টে একটা করলে,
আমি সামের গ্রুপে এগেনস্টে করলাম, কিন্তু একটা অদ্ভুত জিনিস, এরা কিন্তু আলটিমেটাম গিয়ে যখন এরা কমপ্লিট হওয়ার পরে এনরোলমেন্টের সময় এরা কী করে বলতো, সব ওই এপিটোপিট করে ক্লিয়ার করি না। তোমার প্রশ্ন থাকতে পারে যে এই মতানৈক্য কেন? মতানৈক্য হচ্ছে তুমি ভাই অ্যাডভোকেসি হয়ে গেছো, তো তোমার লক্ষ্য কোথায়? তো কন্টিনিউয়াস যাও বা ওইগুলো যে চ্যাংড়া ছোকরারা ডাকবে ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, তোমার তো ওটা তো তোমার জায়গা নয়। তোমার জায়গা হচ্ছে আরে তুমি এলএম রাখবে, একজন বড় হয়ে গেছে তো পড়াশোনা ওখানে শেষ, ওখানে আর এত না। আমাকে আমি সেইভাবে আমি 2-3 বার বলেছি যে এত ওই গেট, আমি তো ভেতরে কাউকে ঢুকতে দিই না, গেটের ওখানে দাদা আছেন, দাদা আমি কে ভাই তোমরা কে তোমরা? না আমরা আবার কলেজে এখন কেউ কি প্রফেসর না না আমরা দাদার আন্ডারে প্র্যাকটিস করবো, তাকে কমপ্লিট করো ভাই। ছেলে বারবার কলেজে যেত, ওইদিকে টানলে আপনার আপত্তি ছিল? যেত মিন ওরা আমন্ত্রণটা আমার আপত্তি আছে, ঠিক আছে, আমন্ত্রণ করতো যেত। আর তুমি তো জানো ওই উত্তরীয় ফুলের স্তবক ফবক দিলে একটু একটা নিজেকে তোমার নেতা নেতা মনে হয়। ও তো রাজনীতির লোকই নয়, ও তো আইনের ছাত্র। আপনার কি মনে হয় এই ঘটনার সঙ্গে কোথাও গিয়ে গোষ্ঠী ওকে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত এরকম কিছু আজকে আপনি পাচ্ছেন, মানে আপনি মনে হচ্ছে কিছু? এইগুলো তো সবই বিচার ব্যবস্থার মধ্যে পড়বে না, তদন্ত করছে পুলিশ, পুলিশ সত্যতাটা তুলে নিয়ে আসবে। এইটা বলে নয়, এর আগে থেকেই এরকম ল কলেজগুলো না, এরা কী হয় বলো তো, একদম প্রথমে ঢুকেই না নিজেদের একদম অ্যাডভোকেট মনে করতে আরম্ভ করে। ছেলে তৃণমূল ছাত্র পরিষদের প্রভাবশালী নেতা ছিলেন, অত্যন্ত প্রভাবশালী। আপনি আবার বলছেন দোষীদের শাস্তি হোক, ছেলে যদি দোষ করে তো উপযুক্ত তদন্ত হোক। সেখানে দাঁড়িয়ে আপনার মনে হয় না যে প্রভাবশালী বলে আপনার ছেলে, আপনি নিজেই বলছেন আস্তে আস্তে ওর প্রভাব বাড়ছিল সেখানে, তাহলে লোকজন আসতো, মানে ফ্যান ফলোয়ার্স বেশি বাড়ছে? না প্রভাব ক্লায়েন্টও আসছে। আচ্ছা, এই উঠতো চ্যাংড়ারা 3টে এলে প্রভাবশালী হয় নাকি? ছেলের কি অনেক ফ্যান ফলোয়ার্স ছিল, মানে বহুত ভক্ত, দাদা দাদা করতো? দাদা নয়, মেনলি হচ্ছে কি যেই ডাকতো প্রোগ্রাম হ্যান ত্যান, সেখানে চলে যেত। জানি না পদে ছিল কি ছিল না, এবার হচ্ছে সেটা তো যে দল করে সেই রাজনৈতিক দলের নেতৃত্বরা বলতে পারবে না, আমি কি করে জানবো পদে ছিল কি ছিল। আপনার সঙ্গে শেষ কবে কথা হয় আপনার ছেলে? 7-8 দিন আগে ওই লাইসেন্স নিয়ে, এটা লাইসেন্স কেন আমাদের সব এই অ্যাড্রেসে আসে, তো জিজ্ঞেস করলো তো, কিন্তু দেখাচ্ছে এসে গেছে কিন্তু আসেনি। ব্যাস আমি বললাম না এখনও আসেনি। মুখোমুখি কথা হয়েছে? হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে বললাম আমার লাইসেন্সটা এসছে, না এখনও আসেনি। এই বিষয়ে কোনো মতানৈক্য, কোনো ঝামেলা কিছু তৈরি হয়েছে? ঝামেলা বলতে আমি তো আর মারামারি করবো না, আমার বয়সটা 55 এবং আমি প্রচণ্ড ঘাত প্রতিঘাতের মধ্যে, তুমি দেখছো তো কোন লেয়ার থেকে একটা ছেলেকে ওই লেয়ারে তুলতে গেলে কী হারে পরিশ্রম করতে হয়। আর আমরা হচ্ছি ডাউন টু আর্থ, মানে মাটির সাথে যুক্ত মানুষ, খেটে খাই, মানে দিন আনি দিন খাই, যেটা হচ্ছে স্ত্রী অসুস্থ, নার্ভেটিক পেশেন্ট। আজকে এর তো বয়স 16 বছর বা 17 বছর নয়, বা 12 বছরের বাচ্চা নয়। একটা বিষয় হচ্ছে একটা মানুষ যখন শিক্ষা এডুকেশনাল রেজাল্টটা তুমি যদি দেখো, অনলাইনে গিয়েও দেখো, 85 to 90% সুপার ফার্স্ট ডিভিশনে LLB করেছে ওভারঅল। করা ভেরি টাফ, একদম কোনো মতে গা ছুঁয়ে গেছে এমন না, এবং মৃদুভাষী, এবং কোর্টে আমি যতটা শুনেছি। বাবা হিসেবে কোথাও কি লজ্জিত হচ্ছেন যে আপনার ছেলে এরকম একটি নোংরা, একটি জঘন্য অপরাধ করেছেন কিনা আমরা জানি না, সেটা বিচারাধীন, একটা অভিযোগে অভিযুক্ত হচ্ছে? এবারে সত্যতা আমি বলছি না, যদি প্রকৃত অক্ষরে সত্যতা, একটু ঘৃণা এবং লজ্জার বিষয়, এবং আমিও সমর্থন করি না যা জুডিশিয়ারি, আমি প্রথমেই বলেছি সাবজুডিস ম্যাটার, এই বিষয়ে আমি বিস্তারিত কিছু বলবো না। যদি আপনার ছেলে প্রকৃত দোষী প্রমাণিত হয়, ফাঁসি নির্দেশ দেয়, তাহলে আপনি সেটাকেও মেনে নেবেন, মানে সেটা সমর্থন করবেন? এটা তো জুডিশিয়ারি ঠিক করবে। সর্বোচ্চ শাস্তি তো ফাঁসি? না, সর্বোচ্চ শাস্তি ফাঁসি
না 10 বছর, না 7 বছর, না 5 বছর। আমি তো আইনের ছাত্র। আপনি কি দোষীদের শাস্তি চাইছেন, প্রকৃত দোষীদের? হ্যাঁ, প্রকৃতদোষীদের শাস্তি পাওয়া উচিত। জুডিশিয়ারি যেটা আচ্ছা, বিচার ব্যবস্থায় বলা হয় যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি, মৃত্যুদণ্ড এই সমস্ত কেসের ক্ষেত্রে। আপনি কি প্রকৃত দোষীদের ফাঁসি চাইছেন, মৃত্যুদণ্ড চাইছেন? এটা আপনার ছেলে ছেড়েই দিলাম। না না, আমার ছেলে বা তোমার ছেলে বা আমার কোনো পরিচিত তার জন্য নয়। জুডিশিয়ারি যখন চিন্তা ভাবনা করে রায় দেয়, তখন সেটা যা হবে, ফাঁসি হলেও মানবেন প্রকৃত দোষী? সেটা যা হবে জুডিশিয়ারি। প্রথম কি বলছি, ভারতবর্ষের জুডিশিয়ারির উপরে আমার পূর্ণ আস্থা। যদিও বারবার বলছি আমি সাবজুডিস ম্যাটার, সাবজুডিস ম্যাটারে আমাদের সংবিধানের রক্ষক যারা যারা জুডিশিয়ারি সিস্টেমের অভিভাবক, তারা যদি মনে করে যেই শাস্তিটা সেটাই আমি মেনে নেব। এই ছেলে এত দিনের পর দিন প্রভাবশালী হয়ে গেল। প্রভাবশালী বলে আমি তো, এটা প্রভাবশালী হলে আমি এরকম থাকতাম? কোনো প্রভাবশালী এরকম থাকে? প্রভাবশালী মিন কি? প্রভাবশালী ওই একটা তো মোটর সাইকেল থাকবে, এটা কি না সেটাও থাকবে না। প্রভাবশালী একটা টু বিএইচকের একটা ফ্ল্যাট তো থাকবে না, সেটাও থাকবে না। প্রভাবশালী মানে আমি প্রভাবশালী নয়, একদম নমিনাল যারা তাদের হচ্ছে। এটা 25 বছরে যা স্টাডি করেছি, এই জিনিসগুলো ছিল। এই যে একটা করলো, আমি এইটা করবো, ব্লিচিং ভ্যান করবো, মানে উস্কে যাবো, মানে কি এই ধরনের প্রবণতা কিন্তু আমি জীবনে দেখিনি। কিন্তু একটা জিনিস আমি যেটা 25 বছর স্টাডি করেছি, ছোটোবেলা থেকে তো স্কুলে নিয়ে যাওয়া থেকে, এই প্রবণতাটা এগুলো 18-19 থেকে বোঝা যায়। এটা এক প্রকার সাইকো, 18-19 বোঝা যায়। কিন্তু এই একটু আমি উত্তরীয় তুমি পড়িয়ে দিলে, হাতে ফুল নিলে, দাদার জন্মদিন এসে ফুল দিচ্ছে, ও ফুল দিচ্ছে, এইগুলো দেখেছি। এবার এতটা প্রভাবশালী, এই যদি এই আমি যা দেখছি সবাই বলছে প্রভাবশালী প্রভাবশালী, প্রভাবশালী মানে তো আমরা অন্য অঙ্ক বুঝি যে সাংসদ, বিধায়ক। এর পেছনে নেপথ্যে কোনো চক্রান্ত, ফাঁসি দেওয়ার বিষয় থাকতে পারে? সেটা তো তদন্ত যারা করছে তারা দেখবে। বাবা হিসেবে কি মনে হয় তদন্ত তো আধিকারিকরা করবেন? না, আধিকারিকরা। আমি এই আপনি বিশ্বাস করেন আপনার ছেলে এরকম ঘটনা ঘটাতে পারে? সাবজুডিস ম্যাটার, আমি সাবজুডিস ম্যাটারে কোনো সাবজেক্টেই আমি যাব আমি না। সেটা বলছি না, আমি বলছি আপনি কি বিশ্বাস করেন একজন বাবা হিসেবে যে আপনার সন্তান, যাকে আপনি হাতে করে গড়ে তুলেছেন, আপনার সন্তান এরকম একটি ঘৃণ্য অপরাধ করতে পারে? আমি বললাম বিগত ছোট থেকে তো সব থেকে বেশি আমি করেছি। ওর মধ্যে যে জিনিসগুলো ছিল আমি বললাম তো, ওই গিটারে ও সে, হ্যাঁ, এইগুলো গান বাজনা, খেলাধুলো। সন্তানকে বিশ্বাস করেন তো? সন্তান এরকম ঘটনা ঘটাতে পারে বিশ্বাস হচ্ছে? বিশ্বাস অবিশ্বাসের বিষয় নয়। সাবজুডিস ম্যাটারে কোনো রকম আমি তো জাজ নই, আমি প্রশাসনেরও কেউ নই। তা আমি এখানে ওপিনিয়ন এই মুহূর্তে দেওয়াটা আমার এটা সমুচিত সময় না। যদি কিছু মেয়েটির সঙ্গে সত্যি অন্যায় হয়, যদি অনেকেই বলছেন এবং তিনি দাবি করছেন, একটি মেয়ে দাবি করছে যে তার সঙ্গে এরকম ঘৃণ্যতম অপরাধ ঘটেছে, আমরা ছেলে মূল অভিযুক্ত, আপনি একজন সন্তানের বাবা হিসেবে আপনি ওই মেয়েটির জন্য বিচার চাইবেন? না দেখো, ও তো আমার সন্তানের মতো, ঠিক তো সন্তানের মতো, এবং সেখানে দাঁড়িয়ে এই অপোজিটটাই ভাবো যদি হতো। তো আমি তো সবসময় বিচারের, এবার প্রকৃত এটাকে তো নক্কারজনক প্রথমেই বলে তোমায় শুরু করেছি, কিন্তু এখানে দাঁড়িয়ে কেউ তো বিচার বিভাগীয় তদন্ত বিষয়ে আমি কোনো এখানে কথা বলবো না। কিন্তু ছেলে সম্পর্কে তো আপনি কিছু জানেন, মানে ছেলে আসতো বাড়িতে, আপনার সাথে কথা বলতেন, বলছেন 7-8 দিন আগে পর্যন্ত কথা হয়েছে। 7-8 দিন আগে পর্যন্ত কথা হয়েছে, মানে তার আগে 1 বছর কথা হয়েছে, এরকম কোনো বিষয় না। প্রয়োজনে তাকে ছেলে, তুমি বাবা হয়েছো কি না জানি না, যাই হোক বাবা, তোমার একটা লিমিটেশন থাকে যে একটা জায়গার মতো। আমার বাবা যদি আজ বেঁচে থাকতেন, তো আজকে আমার 55 বছর বয়সে বাবার ওপিনিয়ন তো আমি নিতাম না, কারণ আমি ততক্ষণই নেবো যতক্ষণ বাবার জুডিডিকশানে থাকি। তারপরে অনেক ছেলে নেয়, অনেকে ভাবে যে না তারা বাবার থেকে বেটার বোঝে, তাই তারা, মানে আপনার কথা খুব একটা শুনতো না, আপনার চোখে মুখে বোঝা যাচ্ছে আপনি সেটা। না না, চোখে মুখে না, বুঝতো না, নয় কোনো জিনিস কারোর উপর চাপিয়ে দেওয়া না। একটা সুনির্দিষ্ট সময় আছে, তুমি যখন আরম্ভ করে দিচ্ছ, তোমাকে আমি প্রদর্শক করতে পারি, যেটা আমি বলেছিলাম যে একদম ফোকাস টু দ্য ইয়োর সাবজেক্ট। কথা শোনেনি না, গেছে ওই ওরকম হাফ টাইমে মুভ করে হাফ টাইম বেরিয়ে। কাদের ইন্ধন এটা করতো? বাবা বারণ করছেন, মা অসুস্থ বলছেন, একদম হিরোজিম ব্যাপারটা। হিরোজিম মানে ওই আমাকে নেমন্তন্ন করেছে, আমি যাব,
দুবার মাইকে নাম বললো, এক একজনের মধ্যে থাকে না, আমাকে আর সম্মান করছে, আমি একটা সম্মানীয় ব্যক্তি, আমি একজন অ্যাডভোকেট, একদম মানে অ্যাডভোকেট। আমার উপস্থিত 3বার বলে দিল উপস্থিত হচ্ছেন লব্ধ প্রতিষ্ঠিত অমুক, এই একটা উত্তরীয় পরিয়ে দিল হাতে। কথা হয়েছে ওর সাথে এই লাস্ট যে অ্যারেস্ট হওয়ার পরে, বা কোর্টে যাওয়া কোনোভাবে? আমি তো কোর্টে যাইনি। প্রথম কথা হচ্ছে কোর্টে যাইনি, 1, 2 হচ্ছে কোর্টে যাবো না। কেন যাবো না? আমি যাব না, পরিষ্কার কথা। আপনি কোর্টে যাবেন না? না, আমি একদম, সেটা কি কোথাও কি একটা বিতৃষ্ণা, কষ্ট, দুঃখ? কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। অলরেডি 30 years old, বাচ্চা নয় এটা, আর আমার রেসপন্সিবিলিটির বলতে পড়ে না। সংবিধান যে সর্বোচ্চ শাস্তি প্রাবধান আছে, সেটা যা হবে তাই হবে, মেনে নেবেন? হ্যাঁ, অবভিয়াসলি আমি মেনে না, আমি তো আগে ভারতীয়, তো অতএব সেখানে তো আর এখানে বাচ্চা নয় এটা, আর আমার রেসপন্সিবিলিটির বলতে পড়ে না। আমার এটা যদি 17, 18, 20-র মধ্যেও হতো, রানিং এডুকেশানে আছে, তখনও বাবা মাদের রেসপন্স। এই ঘটনার পর মায়ের সাথে কথা হয়েছে? না, এই ধরনের ঘটনা মায়ের সাথে কথা বললে তো আমি আরেকজনকে অসুস্থ করব। আমি যেটা চাইছি, যে ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে এই মিডিয়া টায়ালই হচ্ছে বলা যায়, এই অন্যায়ের সাথে যুক্ত কিনা আমি বলছি না, দাদাগিরি, যে আমি এত কিছু পাচ্ছি, লোকজন আমাকে চিনছে, সুতরাং আমার মধ্যে একটা দাদাগিরি ভাব, এই বিষয়টি কখনো আঁচ করতেন? একটা জিনিস, না আপনি এই বিষয়টি কখনো আঁচ করতেন? না, ওটা আঁচ করা যায় না এমনি, না, ও সব জায়গায় অ্যাটেন্ড করতো, ওর প্রেজেন্টেশনটা ছিল। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে কাজ, এই দোষীদের শাস্তি দেওয়া বিষয়টা, এর উপরেও ভরসা রাখছেন আপনি সব মিলিয়ে? অবভিয়াসলি, আমি তো প্রথমে বললাম। কি দাবি করবেন মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনায়? মুখ্যমন্ত্রীর কাছে যাবে, এটা এই একদম তুচ্ছ ঘটনা, মুখ্যমন্ত্রী আপস লেভেল, এটা গণধর্ষণের ঘটনা কলেজের মধ্যে, না, বিরাট বড় ঘটনা। গণধর্ষণ না, আপনি বলছেন কি অ্যাপিল করবেন, আমি সেই অ্যাপিলের নয়, আমি বলছি উনি তো সিস্টেমে আছেন, উনি তো হোম মিনিস্ট্রি, উনি সিএম, তো ওনারই অধীনে তো কলকাতা পুলিশ, তারা তদন্ত করছে, তো আমার তো বিশ্বাস আস্থা এগুলো রাখতে হবে। আমি একজন ভারতীয় হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে, পরে আমি বাবা। ছেলের জন্য খারাপ লাগছে নাকি ঘটনাটার জন্য খারাপ লাগছে? ছেলের জন্য, কার ছেলে কি করবে তার তো বাবা তার দায়িত্ব নিয়ে বসেনি। বাবা, হ্যাঁ, সেই 16-17 বছর হলে তাও তুমি আমায় এটা করতে পারতে, সাবালক সামলানোর দায়িত্ব আপনার। সংবিধান যে সর্বোচ্চ শাস্তি প্রাবধান আছে, সেটা যা হবে তাই হবে, মেনে নেবেন? হ্যাঁ, অবভিয়াসলি আমি মেনে না, আমি তো আগে ভারতীয়। ঘটনা সত্য মিথ্যা, ঠিক কেন এই ঘটনা ঘটেছে, সত্যিই কতটা প্রভাবশালী ছিলেন ওই অভিযুক্ত, সব কিছু তদন্ত করছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, সত্যি কেমন ছিলেন ওই ছেলেটি? তার বাবা বলছেন তার দায়িত্ব ঠিক যতটুকু ছিল তা তিনি সঠিকভাবেই পালন করেছেন। তারপরে ঠিক কী হবে, সংবিধান তাকে কী শাস্তি দেবে, সবটাই তিনি মানতেও বদ্ধপরিকর। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।